তো জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা সবাই অনেকেই কমেন্ট করেছিলে যে টপিক ওয়াইজ কিন্তু ভিডিও, ঠিক আছে। তো সেই মতে আমি ভিডিওগুলি করব। তো দেখো, প্রথমত তোমাদের করতে হবে কি না, খাতা একটি নিয়ে নাও, ঠিক আছে। খাতা নিয়ে কিন্তু সবগুলো নোট করবে ভালোভাবে, ঠিক আছে। যেহেতু টপিক ওয়াইজ বুঝবে ভালোভাবে, ঠিক আছে। আর খাতাগুলো পুনরায় যখন রিভাইজ করবে না, তখন খুব ভালোভাবে বুঝতে পারবে। সেই জন্য বলছি খাতাগুলো রেডি করবে। আর আমার তরফ থেকে একটাই অনুরোধ যে ভাই, যারা বা যে বোন ভাই তোমরা যারা নতুন দেখছো ভিডিওগুলো, ঠিক আছে, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক করবে। আর যদি কোনো প্রবলেম হয় বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, ঠিক আছে। সেগুলো আমি সলভ করার চেষ্টা করব। তো এই ছিল। তো আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে মোটামুটি আমার যে একটা ভালো জায়গায় পৌঁছানো, তো তোমরাই পারবে আমাকে সেই জায়গায় পৌঁছাতে, ঠিক আছে। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আমাকে একটু হেল্প করো, ঠিক আছে। এইটুকুই বলার। আর তো চলো, আমি যে ভারতের আজকে নদ নদী নিয়ে আলোচনা করব সেই টপিকে, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে তো ভারতের আজকে আমরা পড়বো ভারতের নদ নদী, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন দেখো যে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী হলো গঙ্গা। এটি সবাই জানো আশা করি। তো দেখো, আমি কেন বৃহত্তমটা যোগ করলাম, অনেক সময় পরীক্ষার্থী কি করে না, ভারতের বৃহত্তম নদী বলে দিল, তখন হয়তো তোমরাকে আমি দীর্ঘতম পড়িয়েছি কিন্তু তোমাদের বৃহত্তম পড়াইনি, তো তোমাদের তখন ডাউট হতেই পারে, কনফিউজ একটা হতেই পারে। সেই ক্ষেত্রে আমি দেখো ক্লিয়ারলি পড়াচ্ছি, প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে মন দিয়ে শুনবে এবং খাতায় নোট করবে। তো প্রথমেই দেখো, ভারতের দীর্ঘতম ও বা এবং বৃহত্তম নদী হলো কিন্তু গঙ্গা, ঠিক আছে। এই গঙ্গা যদি আমি বলি, তাহলে যদি গঙ্গার উৎপত্তি স্থল আমরা দেখি, তাহলে গঙ্গার উৎপত্তি স্থল দেখতে গেলে আমরা দেখব উত্তরাখণ্ডের, ঠিক আছে, গোমুখ গুহা থেকে কিন্তু এই গঙ্গার উৎপত্তি। এর যদি আমি দেখি যে কোথায় গিয়ে পতিত হয়েছে না, বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে, ঠিক আছে, শেষ হয়েছে। আর তারপরে দেখো, গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি, ঠিক আছে। তো গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে, লিখে দিচ্ছি আমি, যমুনা, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, গঙ্গার যদি দেখো, তোমাদের তো আর্মির ইজি থাকবে, ইজি ইজি টু মডারেট দুটোই থাকবে। তো কিছু কিছু ক্ষেত্রে যদি দিয়ে দেয় যে গঙ্গার যে দীর্ঘতম ওর দৈর্ঘ্যটা কত, তাহলে লিখবে 25 25 করবে, ঠিক আছে, 25 কিমি, তাহলে মনে থাকবে ভালো হবে, ঠিক আছে। তারপরে দেখো, এটা হয়ে গেল। এবারে যদি পড়ি আমরা যে যমুনার কিন্তু আবার উপনদী আছে, মনে রাখবে। এই যমুনার উপনদী আমি যদি দেখি, তাহলে কিন্তু এটা আমি আর লিখছি না, বলে দিচ্ছি, খাতায় নোট করে নাও। এটি হবে কিন্তু তোমাদের চম্বল, ঠিক আছে। তারপরে দেখো, গঙ্গা এবং যমুনা নদীর মিলিত স্থান কোথায়। এই যে গঙ্গা এবং যমুনা, এই যমুনা উপনদী উপনদী আমরা কোনগুলোকে বলি, যে ধরো এটা গঙ্গা নদী, এইখানে এসে যেটা মিলিত হচ্ছে সেটাকে আমরা উপনদী বলি, তাই তো। তাহলে এই যে এইখানে মিলিত হয়েছে, এটি কিন্তু গঙ্গা আর যমুনার মিলিত স্থানটি হলো এলাহাবাদ, ঠিক আছে। বা এখন যেটা তোমাদের নাম হয়েছে প্রয়াগরাজ। তারপরে দেখো, এই বিষয়টি আমি একবার পড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো করতে সুবিধা হবে। দেখো, গঙ্গা, আমি এটা ধরছি গঙ্গা নদী, ঠিক আছে। এবারে গঙ্গা নদীর উৎপত্তি স্থল বললাম উত্তরাখণ্ডের কোথায় না, গোমুত্রী গোমুহা থেকে কিন্তু ওটি উৎপত্তি। এরপর দেখো, এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে, ঠিক আছে, দুটো বিষয় ক্লিয়ার। এরপরে দেখো, তোমার ডান তীরের এবং বাম তীরের নদীগুলি, এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে গঙ্গার ডান তীরের উপনদীগুলির নাম কি, তখন কিন্তু তোমরা কনফিউজে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো, প্রথমে আমি আসি বাম তীরের নদীগুলি। দেখো, আমরা যদি এইভাবে যাই, তাহলে আমার এই পাশটা বাম, এটা ডান, বুঝতে পেরেছো। এবারে দেখো, আমাদের ডান তীরের যে নদীগুলি আছে এবং বাম তীরের নদীগুলি, বাম তীরের বেশিরভাগ নদীগুলি তোমরা লক্ষ্য করবে, দেখবে গ দিয়ে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। বেশিরভাগ গুলিতে হয়তো দু একটাতে নেই, কিন্তু বেশিরভাগগুলি মনে রাখার জন্য অ্যাটলিস্ট তিনটা তো মনে থাকবে, সেই তিনটা গ দিয়ে কিন্তু শুরু আছে, ঠিক আছে, বাম তীরের নদীগুলি। আর তোমরা যদি দেখো
ডান তীরের নদীগুলি কিন্তু একটারও গ দিয়ে কিন্তু নাম নেই, তো সেক্ষেত্রে মনে রাখার একটা শর্ট ফর্ম। তারপরে দেখো প্রথমে আসি বাম তীরের গুলো। বাম তীরের কি কি আছে? রামগঙ্গা, ঠিক আছে, তারপরে গোমতী, তারপরে ঘগরা, তারপরে দেখো গন্ডক এবং কোসি, তারপরে মহানদী। এইবারে হয়ে গেল বাম তীরের গুলো। এবারে দেখো কিছু কিছু এখান থেকে প্রশ্ন আসে, সেগুলি আমি তোমাদেরকে বলছি। যেমন এই যে কোসি, এটি কোন রাজ্যের দুঃখের নদী বলা হয় বলো তো? দেখো আমি বলে দিচ্ছি, এটি কিন্তু তোমাদের বিহারের দুঃখের নদী বলা হয়, ঠিক আছে। এবং কি সব থেকে যদি আমি দেখি ভারতের সব থেকে বেশিবার, ঠিক আছে, কিন্তু এই কোসি নদী থেকেই তোমাদের কি হয় না বন্যাটা সৃষ্টি হয়। এরপরে দেখো আসি মহানদী। এই মহানদীটা কি জন্য বিখ্যাত না? এটি দেখবে তোমরা কোন রাজ্যের দিয়ে গেছে, এটি উড়িষ্যা রাজ্যের দিয়ে। উড়িষ্যা রাজ্যের বৃহত্তম নদী বা দীর্ঘতম নদী হচ্ছে মহানদী। এই মহানদীকে আমরা যদি দেখি তাহলে এই মহানদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে হীরাকুদ বাঁধ, ঠিক আছে। কি বললাম? হীরাকুদ বাঁধ, যেটি ভারতের দীর্ঘতম বাঁধ। নোট করে নেবে কিন্তু, বারবার করে বলছি। তারপরে দেখো ডান তীরের নদীগুলি। ডান তীরের যদি আমি দেখি যে দেখো সোন এক, 2 নম্বর হচ্ছে যমুনা। এই যমুনা হচ্ছে যে একটু আগেই পড়লাম আমরা যে গঙ্গার বৃহত্তম উপনদী। তারপরে দামোদর, ঠিক আছে। এই দামোদরকে আবার কি বলা হয় না বাংলার দুঃখের নদী বলা হয়, এটা তো জানো। এটা একটা শর্টে লেখা হয় ডিভিসি, দামোদর ভেরি কর্পোরেশন, ঠিক আছে। এটি কি না এই দামোদরে কিন্তু বন্যা প্রবণ বা এগুলি আটকানোর জন্য কিন্তু একটি বাঁধ তৈরি করা হয়, যেটা ডিভিসি নামে পরিচিত, ঠিক আছে। এটি কিন্তু ঝাড়খণ্ড আর তোমার হচ্ছে বাংলার পশ্চিমবঙ্গের সঙ্গে এবং তোমার হচ্ছে রাজ্যের একটি যৌথভাবে কিন্তু পরিকল্পনা, ঠিক আছে। তারপরে দেখো পুনপুন আর অজয় এবং রূপনারায়ণ, এগুলি তোমার ডান তীরের উপনদী গেল, ক্লিয়ার। এরপরে আসি আমরা মেন টপিকে। এরপরে দেখো এই গোদাবরী। গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায় না এই গোদাবরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে মহারাষ্ট্রের ত্রিম্বক হিমবাহ থেকে, ঠিক আছে। এই গোদাবরীর দুটি উপনদী, আমি যদি কিছু উপনদীর মধ্যে দুটি উপনদী মনে রাখার শর্ট ফর্ম দেখো, ওয়েন গঙ্গা আর পেন গঙ্গা, ঠিক আছে। দুটোর মধ্যে গঙ্গা আছে, ওয়েন গঙ্গা আর পেন গঙ্গা, ক্লিয়ার। এরপরে দেখো এই দক্ষিণ ভারতের কিন্তু আমাদের দক্ষিণ ভারতের গঙ্গা যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু গোদাবরী, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে দেখো একটা কোশ্চেনের কনফিউজ আছে, এখানে কনফিউজ তৈরি হয়, সেটি হলো কি কাবেরী আর এই গঙ্গার মধ্যে, ঠিক আছে। তার জন্য আমি পাশাপাশি দুটি রেখেছি। দেখো কাবেরীকে কিন্তু তোমাদের পবিত্রের দিক থেকে কিন্তু দক্ষিণ ভারতের যদি বলো পবিত্রের নদী কোনটি, তাহলে কিন্তু হবে কাবেরী, পবিত্র হবে। আর যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণের গঙ্গা, তাহলে তোমরা চোখ নুমে এই গোদাবরী করে এসো, ঠিক আছে। আর আমি মনে করি দুটো একসঙ্গে দেবে না, ঠিক আছে। তারপরে দেখো কাবেরী নদীর উৎপত্তি স্থল কোথায় না ব্রহ্মগিরি পর্বত থেকে, ঠিক আছে। এরপরে দেখো অনেক সময় কোশ্চেন কি করে, ধরো এইভাবে না দিয়ে, ধরো নদীর নাম না দিয়ে ও যেখান থেকে উৎপত্তি স্থল হয়েছে সেইখানে নাম দিল, ঠিক আছে। তখন দেখো সেই রকমই প্রশ্নটা আমি একটা ঘুরিয়ে রেখেছি, হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকে কোন নদীর উৎপত্তি স্থল, ঠিক আছে। এখানে কিন্তু আমি নদীর নাম দিইনি আগে, সেই জন্য বলছি যে হিমাচল প্রদেশের, ঠিক আছে। তাহলে কি ইরাবতী, ইরাবতী হচ্ছে হিমাচল প্রদেশের রোটান গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে। এরপরে দেখো দামোদর নদী। এই দামোদর নদী কোথা থেকে উৎপত্তি স্থল লাভ করেছে? দামোদর নদী পড়ালাম যে বাংলার দুঃখের নদী বলা হয়, ঠিক আছে, যেটি ডিভিসি নামে পরিচিত, ডিভিসির ফুল ফর্মও বলে দিলাম। এরপরে দেখো এটার উৎপত্তি স্থল হচ্ছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি, সেটা তোমরা জানো আশা করি। তো ছোটনাগপুর মালভূমি এর দেখো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক সময় কি করে না শহরের নাম দিয়ে দিল, ঠিক আছে, যে কোন নদীর তীরে অবস্থিত। যেমন ধরো দিল্লি বা আগ্রা কোন নদীর তীরে অবস্থিত, তোমরা অ্যাটলিস্ট যদি না জানো তো তাও বলে দিচ্ছি, লিখে নাও খাতায়, যে গঙ্গা তোমার হচ্ছে দিল্লি এবং আগ্রা হচ্ছে যমুনা তীরে অবস্থিত, ঠিক আছে। সেরকমই যেমন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু তোমাদের জন্য রইল, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কমেন্ট করবে, ঠিক আছে। আর ভাই যেগুলো বলছি অ্যাটলিস্ট কমেন্ট করো, ঠিক আছে, ভালো লাগে, তাহলে মোটিভেশন আসে, ভালো লাগে যে না কিছু বুঝতে পারছো তোমরা। তো এই ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন দামোদর নদীর
তীরে গড়ে উঠেছে কি কি কোন কোন শহর? দুর্গাপুর এবং আসানসোল। ঠিক আছে, এরপরে দেখো ভীমা কোন নদীর উপনদী? ভীমা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। ঠিক আছে, এরপরে দেখো সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? না, এই সিন্ধু নদীর উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবর সিংখাবাব থেকে। ঠিক আছে, এরপরে দেখো এটির উৎপত্তি কোথায় হয়েছে? আরব সাগরে। এরপরে দেখবে একটা ভিডিও দেব, ঠিক আছে, কারণ একসঙ্গে অনেক বড় ভিডিও হলে পোস্ট করতে আমার সমস্যা হয়। তো এটা দুটো পার্টে হবে। তো দুটো পার্টের মধ্যে একটা এগুলো দিয়ে দিচ্ছি, আর একটা দিয়ে দেবো হচ্ছে তোমাদের পূর্ব ভাগ এবং পশ্চিম দিকের এবং পূর্ব দিকের নদী কোন কোনগুলি, সেগুলি ভালোভাবে এরপরের ভিডিওতে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এরপরে দেখো এটা তাহলে মনে রাখবে সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবর থেকে, সিংহখাবাব থেকে। ঠিক আছে, এর হচ্ছে পতিত কোথায় হয়েছে? আরব সাগরে। তারপরে দেখো এটি 10 নম্বর প্রশ্নটি কি না, কোন নদীগুলি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করে? এটি তোমরা স্টার চিহ্ন দিয়ে দাও বা ভিভিআই লিখে রেখো। ঠিক আছে, পরীক্ষায় খুবই আসে এই প্রশ্নটা। আর দেখো এটি বলছে যে কোন নদীগুলি যে দুইবার কিন্তু কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। এবারে তোমরা যদি বলো কর্কটক্রান্তি রেখা নিশ্চয়ই জানো 37°। ঠিক আছে, পূর্ব পশ্চিমে ভাগ হয়ে আছে। এরপরে দেখো মিডিলে কিন্তু ভারতের ম্যাপ দেখি আমি, তাহলে ভারতের মিডিলে এরকম বরাবর গেছে। ঠিক আছে, সেই বরাবর 8টি কিন্তু তোমাদের কি করেছে? 8টি রাজ্যকে অতিক্রম করেছে। ঠিক আছে, সেই 8টি রাজ্য আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেবো, যদি মনে হয় তাহলে কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে ওই বিষয়টি বুঝিয়ে দেবো। তো এখানে আসি মেন ইয়েতে, যেটা কোন দুটি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। দেখো নদীগুলি কি হয়, ধরো এটা আমার কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, নদীগুলি কি হয় অনেক সময়, দেখো নদী প্রবাহিত তো কোনো একটা সোজা রাস্তায় বয়ে গেলে এরকম ব্যাপার নয়, তারা যেখানে শিলা নরম পাবে সেই পথে কিন্তু তারা বয়ে যাবে। ঠিক আছে, বা ঢালুর দিকে। তো সেই ক্ষেত্রে আমি দেখো এইভাবে কিন্তু নদীগুলি অতিক্রম করেছে। ধরো দুটো এইভাবে নদীগুলো অতিক্রম করেছে, তাহলে এইখানে একবার আর এইখানে একবার, দুবার অতিক্রম করলো। সেক্ষেত্রেই বলেছে যে কর্কটক্রান্তি রেখাকে দুবার কোন নদী অতিক্রম করেছে? তাহলে উত্তর হবে মাহি। ঠিক আছে, 1 আর 2 হচ্ছে কি না তোমাদের সুবর্ণরেখা। তো এই ছিল ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর নেক্সট পার্টটাও দেখে নিও। ঠিক আছে, এরপরেই ওটাও তোমরা পেয়ে যাবে।